এই গরমে লাঠির বর্ষণ আর ছল ছল চোখে শুধু একটি আশায় পূর্ণ প্রশ্ন, কখন আসবে স্বাধীনতা? এই জন্যে কি স্বাধীনতা দেখতেও পারব? আর এরকমই বহু প্রশ্ন মানুষের মনে জেগে উঠেছিল। আর যখনই ভারতের স্বাধীনতার কথা ওঠে, তখন দুই মুখ ভেসে ওঠে। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, যিনি নিজের অহিংসা ও সত্যের মার্গে থেকে স্বাধীনতার লড়াই করেছিলেন। আর দ্বিতীয়জন হলেন আমাদের নেতাজি অর্থাৎ সুভাষচন্দ্র বোস, যার বিচারধারা এরকম ছিল যে ব্রিটিশদের শান্তিতে নয় অস্ত্রের দ্বারা ভারত থেকে বাইরে ভাগানো সম্ভব। এই দুই ব্যক্তি ছাড়াও আরেকজনের মুখ ভেসে ওঠে যার উল্লেখ ভারতের স্বাধীনতার কোনো বইয়ে নেই। আর সে সমগ্র পৃথিবীর ইতিহাস সবচেয়ে ক্রূর ও কঠোর ভিলেন রূপে পরিচিত। কিন্তু হয়তো সে ভারতের কাছে কোনো মাসিহার চেয়ে কম নয়। কিভাবে ওয়ার্ল্ড ওয়ার II এর সবচেয়ে বড় ভিলেন ভারতের কাছে কোনো হিরোর চেয়ে কম নয়? আর সেই ব্যক্তি হল অ্যাডলফ হিটলার, যার ভারতের স্বাধীনতার ইতিহাসে কোনো উল্লেখ নেই। আর শৈশব থেকে যখন স্বাধীনতার কথা মাথায় আসে, তখন চোখের সামনে সবার প্রথম একটাই চেহারা ভেসে ওঠে। সেই ব্যক্তি হল গান্ধীজি। কিন্তু বাকিদের সম্পর্কে বেশি কিছু কেন উল্লেখ করা হয় না? আমাদের ইতিহাস মিথ্যার কলম দিয়ে লেখা হয়নি তো? কেন ঐতিহাসিকরা এটাই চাইত স্বাধীনতার কথা শুনে সবার প্রথম আমাদের গান্ধীজির কথা মনে পড়ে? আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের ওই পেজগুলিকে উল্টে দেখব সত্যিটা কি। সব ইনফরমেশনগুলো জেনে আপনি নিজেই ডিসাইড করবেন কার আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল। আমাদের সামনে আছে তিনজন যোদ্ধা আর যুদ্ধ একটাই, ভারতের আজাদী। মহাত্মা গান্ধী এমন এক যোদ্ধা ছিলেন যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়বার জন্য সত্য এবং অহিংসাকে নিজের হাতিয়ার বানিয়েছিলেন। আর এই হাতিয়ারের জোরে তিনি না শুধু ইংরেজদের সিস্টেম বরং তাদের অর্থনীতিকেও কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। এই দৃশ্য চম্পারণ আন্দোলনের পূর্বের। দারিদ্র্য ও দুর্ভিক্ষের তাণ্ডব সহ্য করছিল কৃষক। একবারের রুটির জন্য হইচই করত শিশুরা। চারিদিকে শুধু দুর্ভিক্ষ, মহামারী ও দারিদ্র্য ছড়িয়ে পড়েছিল। কিন্তু গান্ধীজির 1917 সালের চম্পারণের আন্দোলনের পর ইংরেজদের কৃষকদের অনুর্বর জমির জন্য ক্ষতিপূরণ দিতে হয়। আর এটা অফকোর্স তারা বাধ্য হয়ে করেছিল। আর ওই সময় আমাদের উৎপাদন করা বস্তু কেনার জন্য আমাদের থেকেই ট্যাক্স আদায় করা হতো। ভেরি বিরুদ্ধে গান্ধীজি সল্ট সত্যাগ্রহ বা লবণ হরতাল করেছিলেন। আর বাধ্য হয়ে ইংরেজদের দৈনন্দিন জীবনের বস্তু সামগ্রীর উপর থেকে ট্যাক্স তুলে ফেলতে হয়। ইংরেজদের ওপর এই যোদ্ধার শুধু প্রথম আক্রমণ ছিল এটা। এই যোদ্ধার দ্বিতীয় আক্রমণে হাজার হাজার উকিল কোর্ট, শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়, শ্রমিকরা দপ্তর ছেড়ে দেয়। আর দেখতে দেখতে সমস্ত স্কুল, সরকারি অফিস, আদালত এসবে তালা লেগে গেল। আর এই আক্রমণের নাম দেওয়া হয় অসহযোগ আন্দোলন, যেটাতে গান্ধীজি শুধু বিভিন্ন স্থানে গিয়ে লোকেদের ইংরেজদের হয়ে কাজ করতে শুধু মানাই করেননি। আর দেখতে দেখতে এতে 6 লক্ষের বেশি মানুষ সামিল হয়ে গিয়েছিল। আর এতে ইংরেজদের ব্যবস্থা একদম কেঁপে উঠেছিল। অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ ডুবে যায়। আর যার পর ইংরেজরা সাধারণ মানুষের উপর ভায়োলেন্স অর্থাৎ হামলা করা শুরু করে দেয়। আর গান্ধীজির মতো লিডারকে জেলে পুরে দেয়। এরপর তারা লোকেদের নির্দয়ভাবে মারা শুরু করে, যার দরুন এই অসহযোগ আন্দোলনকে বন্ধ করতে হয়। কিন্তু আসলে লোক জেগে উঠেছিল, নিজের সাহসকে চিনে ফেলেছিল। ওরা ইংরেজদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে শিখে গিয়েছিল। এরপর আবার 1942 সালে গান্ধীজি মানুষদের উস্কানো শুরু করেন। এবার তিনি ডিক্লেয়ার করে দিলেন, যতক্ষণ না আমরা স্বাধীনতা পাচ্ছি কেউ ঘরের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবেন না। আর এভাবে গান্ধীজির এই অহিংসাপূর্ণ আন্দোলন হিংসার আকার ধারণ করে। মানুষজন সরকারি দপ্তরকে ভাঙা শুরু করে দিল, রেল লাইনকে চুরমার করে দেয়, এমনকি ইংরেজ বাহিনীর উপর হামলা করা শুরু করে দেয়। আর এতে ইংরেজরা বুঝে গিয়েছিল যে ওরা আর বেশি দিন ভারতে থাকতে পারবে না। গান্ধীজির এসব আন্দোলনের জন্য সাধারণ ও গরিব কৃষকরা ক্ষতিপূরণ পায়। পাশাপাশি ওদের দৈনন্দিন জীবনের সামগ্রীর উপর বাড়তি কর দিতে হতো না। আর এতে সাধারণ মানুষ অল্প হলেও স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছিল।
কিন্তু আসল লড়াই তো এখন শুরু হবে। গান্ধীজির বিচারধারা মানুষজনদের যুদ্ধের রণভূমিতে নামিয়ে এনেছিল, কিন্তু এবার ওরা এক ইংরেজ লাঠির জবাব 10টি ভারতীয় লাঠি দিয়ে দিতে চেয়েছিল। আর এমন পরিস্থিতিতে তাদের দরকার ছিল এমন এক নেতার যে তাদের যুদ্ধ করা শিখাবে আর অস্ত্র এনে দেবে। আর এমন পরিস্থিতিতে ওদের মার্গদর্শন করানোর জন্য সামনে আসেন আমাদের কাহিনীর দ্বিতীয় হিরো। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দিব। এই স্লোগান প্রথমবার বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বিদেশে থাকা সত্ত্বেও ভারতে এক নিজের আর্মি তৈরি করে ফেলেছিলেন। তিনি মানুষের মনে ইংরেজদের বিরুদ্ধে লড়বার জন্য নতুন আগুনের ফুলকি জ্বালিয়েছিলেন। আর যখন ওনার আর্মি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইংরেজদের বিরুদ্ধে লড়ে তাকে সর্বপ্রথম আজাদ করে, আর যখন ওনার সেনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কবজা করে নেয় আর তাকে আজাদ ভারতের প্রথম অংশ বানায়, নেতাজি মানুষদের শিখিয়েছিলেন ইংরেজদের হারিয়ে তাদের তাড়িয়ে দেওয়া কঠিন হলেও অসম্ভব নয়। ওনার এই অ্যাকশনে চেঞ্জ হলো মানুষের মাইন্ডসেট। সকলের মনে ক্ষোভের ঢেউ বয়ে গেল, তাদের আত্মবিশ্বাস আশ্রয় এবং ঢাল হয়ে ওঠে। আর এইভাবে যখন আমাদের নেতাজি মানুষদের লড়া শিখাচ্ছিলেন, আর তখনই তিনি সেই সময় সবথেকে ভয়ঙ্কর ও ক্রূর তানাশাহদের নিজের বন্ধু বানাচ্ছিলেন। এই সময় নেতাজি ও অ্যাডলফ হিটলার বন্ধু হয়ে গিয়েছিলেন। জার্মানিতে প্রায় 1 বছর কাটানোর পর নেতাজি ফাইনালি হিটলারের সাথে দেখা করলেন। কিন্তু এবার প্রশ্ন হল, নেতাজির হিটলারের সাথে মিত্রতা করার আসল কারণ কি ছিল? উদ্দেশ্য পরিষ্কার ছিল, হিটলারের সাথে মিলে ইংরেজদের শেষ করা। এই জন্য নেতাজি সবচেয়ে পুরনো ট্যাকটিক ইউজ করেছিলেন, শত্রুর শত্রু নিজের মিত্র। আর ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল। আর নেতাজির এই প্রস্তাবে শেষ সহমত ছিল, কিন্তু সে সাহায্যের জন্য সম্পূর্ণভাবে হ্যাঁও বলেনি আবার নাও বলেনি। সে বলেছিল যদি তারা দুজনেই ব্রিটেনে একসাথে লাগাতার আক্রমণ করতে থাকে, তাহলে ব্রিটেন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এবং দুই দিকে সামলাতে পারবে না। আর এই প্রতিশ্রুতির দরুন হিটলার অপারেশন ব্লিচের দরুন ইংল্যান্ডের শহরগুলিতে বোম্বার্ডমেন্ট শুরু করে। এখন একদিকে নেতাজি হিটলারকে নিজের অর্থবহ বানিয়ে ফেলেছিলেন, আর অন্যদিকে তিনি তার আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য জাপানের সঙ্গে ভালো সম্বন্ধ বানিয়ে ফেলেছিল। এই জন্য জাপানের প্রধানমন্ত্রীর তোজো যুদ্ধে আটক ব্রিটিশ সেনার সমস্ত ভারতীয় সেনাদের মুক্ত করে দেয়, এবং তারপর ওই সব সেনা এবং সাউথ ইস্ট এশিয়ায় থাকা ভারতীয় মানুষেরা বোসের আজাদ হিন্দ ফৌজে সামিল হয়ে গেল। আর এই ফৌজকে অস্ত্র থেকে শুরু করে ফান্ডিং সব জাপান দিচ্ছিল। এর পরিবর্তে আজাদ হিন্দের সেনারা জাপানের সেনার সাথে মিলে মণিপুর ও বার্মায় 2টি যুদ্ধ লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে। এই সময় সিঙ্গাপুরের মানুষ নেতাজিকে সোনার সঙ্গে তুলনা করেছিল, এবং নেতাজির ওজনের সমান পরিমাণ সোনা নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীকে উপহারস্বরূপ দিয়েছিল। বোস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি 1 বছরের মধ্যে আজাদ হিন্দ ফৌজকে আজাদ ভারতের মাটিতে আনবেন। আর ওনার এই কথা সত্যিই প্রমাণিত হল যখন জাপান ব্রিটিশদের থেকে জেতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে নেতাজিকে উপহার হিসেবে দিয়ে দিয়েছিল। এরপর নেতাজি এখানে স্বতন্ত্র ভারতের এক অস্থায়ী সরকার বানিয়েছিলেন। এই সরকারকে 9 বড় দেশ মান্যতা দিয়েছিল। এদের মধ্যে জাপান, জার্মানি, এমনকি চাইনাও শামিল ছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ ভারতের প্রথম অংশ ছিল যেখানে তিরঙ্গাকে উত্তোলন করা হয়। আরে আজাদ আন্দামান নিকোবরের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি স্বজন। ওখানে নিজের এক সরকারের সাথে সাথে উনার এক নিজস্ব ব্যাংক স্ট্যাম্প, এমনকি রেডিও স্টেশনও ছিল। ব্যাংকটির নাম ছিল আজাদ হিন্দ ব্যাংক। এমনকি আজাদ হিন্দের নিজস্ব কারেন্সিও ছিল। শীঘ্রই ভারতে এই সংবাদ রটে যায় এবং সকলে এই বাহিনীর অংশ হতে চায়, কারণ লোকজন এমন এক নেতাকে পেয়ে গিয়েছিল যে ইটের উত্তর পাথর দিয়ে দিত। আর ক্লিয়ারলি এটা কাজও করছিল। নেতাজির কর্ম, নেতাজির অ্যাকশন ভারতীয়দের ওই দিশায় নিয়ে যাচ্ছিলেন যেখানে মানুষজন আজাদ ভারতের স্বপ্নকে সত্যি প্রমাণিত হতে দেখেছিল। নিজের গভর্নমেন্ট বানানো, নিজের কারেন্সি এবং ব্যাংক বানানো, এসব কিছু মানুষদের একটি সিম্বলিক ভিক্টরি দিয়েছিল এগেইনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট। আর মানুষেরা বুঝে গিয়েছিল যে একদিন গোটা ভারতে এভাবে স্বাধীন হবে। যদি
তারা সকলে মিলে নেতাজির সাথ দেয়। কিন্তু নেতাজি ব্রিটিশদের উপর হামলা করতেই যাচ্ছিলেন, কিন্তু 1945-এর সকাল সংবাদপত্রে একটি খবর ছাপে, জার্মানির চ্যান্সেলর হিটলার আত্মহত্যা করেছে। আর এই খবর শুনে ইতিহাস যেন পুনরায় একদম বদলে যাচ্ছিল। আর ওই সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকা পরমাণু বোম ফেলায় জাপান আত্মসমর্পণ করে দেয়। নিজের 200 থেকে বড় অর্থও হারিয়ে ফেলার পর নেতাজি সুভাষচন্দ্র বোসের পক্ষে পরিস্থিতি অনেক কঠিন হয়ে গিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করে ফেলেছিল, আর লালকেল্লায় ওইসব সৈনিকদের উপর মোকদ্দমা চলে। ওইসব সৈনিকদের লালকেল্লায় পাবলিকলি ফ্লগ করা হয়। আপনি কল্পনা করতে পারবেন না সে নৃশংস ছবি। আজাদ হিন্দদের সৈনিকদের আর্তনাদ। এই ঘটনার পর যেন সমস্ত ভারত উত্তাল হয়ে গেল। এই সময় আন্দোলনের যে জোয়ার উঠেছিল তা নামল না। এই সময় ব্রিটিশ সেনায় কাজ করা ভারতীয় সৈন্যরা আন্দোলন করা শুরু করল। লোকজন পথে নেমে এসেছিল। এই সব কিছু নেতাজির একটি বাক্যকে সত্যি প্রমাণিত করে, যদি স্বাধীনতার ইচ্ছা প্রত্যেক ভারতীয়দের মনে থাকে, তবে ভারতকে স্বাধীন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর এইসব দেখে ইংরেজরা ভালো করে বুঝে গিয়েছিল যে ওরা নিজের ভারতীয় সৈন্যের উপরও ভরসা করতে পারবে না। কারণ ভারতের মানুষের স্বাধীনতার প্রতি আলাদা আবেগ জেগে উঠেছিল। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার পর ইংল্যান্ড যেন হ্যান্ডিক্যাপড হয়ে গিয়েছিল। ওদের কাছে মিলিটারি ব্যাকআপ ফ্যাসিলিটি উপলব্ধ ছিল না। ওদের কাছে যুদ্ধ করার জন্য আর্মি ছিল না। সব জায়গায় নন কোঅপারেশন হচ্ছিল। আর এমন ক্ষেত্রে ব্রিটিশদের রিট্রিট করায় বুদ্ধিমানের কাজ লাগল। তো এটা ছিল আমাদের স্বাধীনতার কাহিনী। এবার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইংল্যান্ড তত গরিব না করত, আর তার থেকেও বড় কথা, নেতাজি যদি আজাদ হিন্দ বাহিনী ভারতে না আনতেন, তাহলে কি ভারত স্বাধীন হতো? জার্মানি ও জাপানের মতো দেশের সাহায্য আমরা এজন্যই পেয়েছিলাম কারণ ইংল্যান্ড ওদের কমন শত্রু ছিল। যুদ্ধের সময় ইংল্যান্ড নিজের দেশের বাড়ি ঘর জ্বালানো থেকে বাঁচাচ্ছিল, এবং ভারতে তার ভিত অনেক দুর্বল হয়ে গিয়েছিল। নেতাজি ও গান্ধীজির বিচারধারা আলাদা হল, তাদের লক্ষ্য এক ছিল, স্বাধীন ভারত। ভারতের সাধারণ জনগণের মনের মধ্যে জন্মানো ক্ষোভ নৌ বিদ্রোহকে ত্বরান্বিত করে, আর ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে হয়। কিন্তু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো, তবে আজাদ হিন্দ বাহিনীর এই 5,000 সৈন্য ব্রিটিশদের উন্নত রণকৌশলের সামনে কি জিততে পারত? হয়তো ভারতে আন্দোলন হতো, কিন্তু ব্রিটিশরা তাকে ওইভাবেই দমন করত যেভাবে তারা 200 বছর ধরে করে আসছিল। আর তারপর হয়তো ভারতকে স্বাধীন হতে আরও কয়েক বছর লেগে যেত। আর এইভাবে হিটলার ও জার্মানির জন্য ভারত একটি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পায়। ইংল্যান্ড ভারতে অস্ত্র পাঠাতে পারছিল না, কারণ হিটলার ম্যাপে এসব এরিয়া কন্ট্রোল করে ফেলেছিল, যেখান থেকে ইংল্যান্ড হয়ে ভারতে অস্ত্র আসত। ভারত স্বাধীন হলেও দুটি ট্র্যাজেডি সর্বদা মনে থাকবে। 1, নেতাজির অন্তর্ধান, এবং 2, আজাদ হিন্দ বাহিনীর ট্রেজারি লুণ্ঠন। এবার আপনি বুঝতে পেরেছেন এই 3 মহানায়কের কাহিনী, যাদের মধ্যে একজন ছিল ভিলেন, কিন্তু হয়তো সে ভারতের স্বাধীনতায় সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছিল। আপনি কি মনে করেন কার যোগদান সবচেয়ে বেশি ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।